স্বাগতম বন্ধুরা আবার আমার চ্যানেলে। আজকে একটি বিরাট বড় উপন্যাসের কথা বলবো। 607 পৃষ্ঠার উপন্যাসটা পড়তে আমার দীর্ঘ সময় লেগেছে। আজকে এই উপন্যাসটার রিভিউ তোমাদেরকে জানাবো, কেমন লেগেছে আমার এই উপন্যাসটা। ছোট করে বলে দিই, অসাধারণ একটা উপন্যাস। যারা আমার ভিডিওটা দেখছো, এই উপন্যাসটা চোখ বুঝে তোমরা কিনতে পারো। বাংলাদেশি অথর দিবাকর দাশের লেখা এই মহাকাল উপন্যাসটা বিরাট বড় একটা উপন্যাস। শুধু এই 600 পৃষ্ঠা উপন্যাসের মধ্যে এই গল্পটা সীমাবদ্ধ নয়, এর একটি পার্ট 2 আছে যার নাম মহাযাত্রা। নবাগত লেখক, আমি বলবো একটু কম পরিচিত লেখক হওয়া সত্ত্বেও এত দারুণ উপন্যাস লিখেছে, তোমরা না পড়লে বিশ্বাসই করতে পারবে না একজন অপরিচিত লেখকের এত সুন্দর এবং সারা জাগানো উপন্যাস লেখা সম্ভব। মহাকাল উপন্যাসটা কাল্পনিক হলেও অনেক কিছু ইতিহাস মিশ্রণ রয়েছে উপন্যাস। বিভিন্ন ধরনের ঐতিহাসিক রাজ্যগুলো যেমন কলিঙ্গ, চেরা, চোলা, এইসব রাজ্যগুলোকে নিয়ে আমরা একটা বিস্তর চিত্র দেখতে পাই। গল্পের মধ্যে প্রধান আমরা দুই চরিত্রকে দেখতে পাই। অবশ্য প্রধান শুধু এই দুই চরিত্র নয়, আরো বহু চরিত্র আছে যারা গল্পের সাথে খুবই ওতপ্রোত ভাবে জড়িত। কিন্তু আমি যে এক এক করে সকল চরিত্রের কথা বলতে চাই না, এই ভিডিওটা 20 মিনিটের হয়ে যায়। তাই আমি শুধুমাত্র অসিত এবং রুদ্রদেব এই দুজনের সারাংশ তোমাদেরকে তুলে ধরবো এবং তাদের সাথে সম্পর্কিত বিভিন্ন চরিত্র যারা আসছে গল্পের মধ্যে তাদের অল্প একটু কথা তোমাদেরকে জানি। গল্পটি শুরু হয় ইন্দ্রপুর নামক একটি গ্রাম। এই গ্রামে মানুষজন শুধুমাত্র শহরের স্বপ্নই থাকে। তারা কখনো শহরে যায়নি বা শহরটা দেখতে কেমন হয় সেই বিষয়েও জানে না। ইন্দ্রপুর গ্রামেরই একজন বাসিন্দা অসিত। তার পারিবারিক ভাবে বানর খেলা দেখানোর ব্যবসা। তার বাবা বানর খেলা দেখাতো এবং তার বাবা মারা যাওয়ার পরে অসিত সেই খেলা দেখানোর দায়িত্বটা তুলে নেয়। অসিতের সেই বানর, যার সাথে সে দীর্ঘদিন বন্ধু বলে ভুল হবে, একদম পুরো ভাইয়ের মতো হয়ে গেছে। অসিত এবং অঙ্গ গ্রামের বিভিন্ন জায়গায় যেয়ে এই বানর খেলা দেখার মাধ্যমে তাদের জীবিকা উদযাপন। ইন্দ্রপুর গ্রামে, যেখানে একটি খুবই সাধারণ জীবনযাপন সবাই পালন করে, হঠাৎ একদিন অনেক বড় তাঁবু খাটানো হয় গ্রামের মধ্যে। তাঁবুটার কারণ হলো শহর থেকে আসতে চলেছে একজন যুবরাজ। এই যুবরাজ আসার খবর পেয়ে গোটা গ্রাম ব্যস্ত হয়ে পড়েছে। যুবরাজ বলে কথা, যদি কোনো কিছুতে খাতিরদারিটা উঁচু নিচ হয় তাহলে গোটা গ্রাম ধ্বংস করে। এই প্রস্তুতির মাঝে ডাক পড়লো অসিত। যুবরাজকে খুশি করার জন্য তাকে অঙ্গদকে সাথে করে নিয়ে আসতে বলা হলো বানর খেলা দেখানোর জন্য। আমরা গল্পের পরবর্তী পর্যায়ে দেখতে পাই অসিত যখন অঙ্গদকে নিয়ে খেলা দেখাচ্ছে যুবরাজের সামনে, কিন্তু যুবরাজের সেই খেলাটা পছন্দ হয়ে ওঠে না। তার কারণ অসিত অঙ্গদকে দিয়ে যে খেলাগুলো দেখাচ্ছিল সেটা খুবই একটা সাধারণ খেলা। সেখানে না আছে কোনো বিপদ, না আছে কোনো ঝুঁকি। এই বিষয়টা যুবরাজ নিজের জন্য উত্তেজনামূলক করতে যুবরাজ অসিতের বিভিন্ন খেলার যে সরঞ্জামাদি আছে সেসব খেলার সরঞ্জামের মধ্যে আগুন ধরিয়ে দিল এবং বলা হলো অঙ্গদকে যেন সেই আগুনের চক্রের মধ্যে দিয়ে লাফাতে হয়। এবং এই যে লাফানো বা এই যে একটা উত্তেজনামূলক খেলা, এটা দেখে যুবরাজ আনন্দ পাবে। বললো যে সে আগুন চক্রের মধ্যে দিয়ে লাফ মেরে যেতে। অঙ্গদ অসিতের নির্দেশ মতো সে আগুন চক্রের মধ্যে দিয়ে লাফ মেরে গেল এবং জীবনের ঝুঁকি নিয়ে সে বারবার এই কাজটা করতে থাকে। ফলাফল এটাই হলো অঙ্গদের শরীরের বিভিন্ন অংশ সে আগুনে পুড়ে গেল। যুবরাজ এই খেলা দেখে খুবই খুশি হলো এবং অসিতকে দিল নগদ রূপার মুদ্রা। কিন্তু অঙ্গদের জীবন প্রায় যায় যায় অবস্থা। এমন অবস্থায় অঙ্গদকে নিয়ে যাওয়া হলো ডাক্তার কাকুর কাছে। অঙ্গদের অবস্থা দেখে ডাক্তার কাকু কিছু ঔষধি লাগিয়ে দিল অঙ্গদের গায়ে। পরের দিন অঙ্গদ সুস্থ হয়ে গেল ঠিকই, কিন্তু অঙ্গদের যে লোমগুলো পড়ে গেছিল সেখান থেকে রং বিরঙের লোম। অঙ্গদকে দেখে তখন সাধারণ বানর বলে মনে হচ্ছিল না, মনে হচ্ছে যেন বানরের উপর রংধনু রং কেউ করে দিয়েছে। খুবই অদ্ভুত দেখতে লাগছিল, কিন্তু সেটাই মানুষজনের কাছে আকর্ষণের বিষয় হয়ে উঠেছিল। অসিত যখন এই রংধনু অঙ্গদকে বিভিন্ন গ্রামে, আশেপাশে গ্রামে যখন খেলা দেখাতে নিয়ে গেল, অনেকে নজর কাড়লো এই বানরটার দিকে। অসিতের সাথে পরিচয় হয় রাহু নামক এক লোকের সাথে, যার প্রথম থেকে নজর ছিল অঙ্গদকে সে চুরি করে নিয়ে যাবে এবং শহরে যে অনেক উচ্চ পয়সায় সে খেলা দেখাবে। অসিতের সেসব বিষয়ে কোনো আইডিয়া ছিল না, কারণ তাদের গ্রাম বেশিরভাগ মানুষই শহর কখনো চোখেই দেখে। রাহু এক রাতে অঙ্গদকে চুরি করে নিয়ে অসিতের কাছ থেকে পালিয়ে যায় সে শহরের থেকে। অঙ্গদকে খোঁজার জার্নি। গল্পের দ্বিতীয় পর্যায়ে আসে রুদ্র, যে তোমার মহাভারতের অশ্বত্থামার চরিত্রের সাথে পুরোপুরি ম্যাচ হয়ে রয়েছে। গল্পের মধ্যে কোথাও মেনশন করা নয় যে রুদ্রদেবের আসল পরিচয়টা কি, কিন্তু যেভাবে বর্ণনা করা হয়েছে, চরিত্র বর্ণনা, মাথায় ক্ষতর বর্ণনা, গায়ে পচড়া বর্ণনা, সবকিছু হুবহু অশ্বত্থামার সাথে মিল পেয়েছে। রুদ্রদেব বহুত কাল ধরে একটি অভিশাপ বয়ে নিয়ে চলছে। অভিশাপের প্রভাবে তার গোটা গায়ে পচড়া, কিন্তু
তার পুজোতে প্রসন্ন হয়ে একদিন মহাদেব তাকে দেখা দেন এবং বহু যুগ আগে তার উপর যে অভিশাপটা দেওয়া হয়েছিল সেখান থেকে মহাদেব তাকে মুক্ত করে দেন। সম্পূর্ণ আগের পরিচয়টা থেকে বের করে দিয়ে তার নতুন পরিচয় দেওয়া হলো, যার নাম রুদ্রদেব। রুদ্রদেব তার অভিশাপ থেকে মুক্তি পাওয়ার পরে সে খুঁজতে থাকে একটি শান্ত জায়গা যেখানে কোনো মানুষজন তাকে দেখার জন্য থাকবে না। সেখানে সে তার হারিয়ে যাওয়া বিদ্যা বা হারিয়ে যাওয়া কৌশলগুলা ফেরত পাওয়ার চেষ্টা করবে। ভাগ্যক্রমে রুদ্রদেবের সাথে এমন একজন মানুষের পরিচয় হয় যে খুঁজছিল তার বিশাল বড় একটি কাঠের বন আছে, সেটাকে পাহারা দেওয়ার জন্য একটি মানুষ খুঁজছিল। এই বনের সব থেকে বড় অসুবিধার বিষয় হচ্ছে এখানে কিছু ডাকাতের বাস রয়েছে এবং তারা এই বন থেকে গাছ চুরি করে তারা উচ্চ দামে বিক্রি করে এবং যে রক্ষণাকারীকে এই বনের দায়িত্ব দেওয়া হয় তাকেই খুন করে দেওয়া হয় এই ডাকাত দলের দ্বারা। তাই এই বনের অধিকারী বহুত দিন ধরে খুঁজছিল এমন কাউকে যে বনটাকে রক্ষা করতে পারবে। রুদ্রদেব এমন সুযোগ পেয়ে সে ঝাঁপিয়ে পড়লো এবং বলল ও রক্ষাকারী হবে এবং এই বনের নিবিড় পরিবেশের মধ্যে সে তার পুরনো হারিয়ে যাওয়া বিদ্যার চর্চা করছিল। হঠাৎ একদিন জঙ্গলের মধ্যে থেকে ছুটে আসা অসিতের সাথে দেখা হয়েছে এবং অসিতকে তার যে অঙ্গদকে রক্ষা করার যে অভিযানটার বিষয়ে জানতে পারে। রুদ্রদেবও সিদ্ধান্ত নিল এই অভিযানের সাথে সেও যুক্ত হবে, অসিতের কাছে ফিরিয়ে দেবে। শুধু এইটুকুই মাত্র অভিযানের জন্য সে যুক্ত হয়নি, তার সাথে নাহাপানার কাছে একটি বিশেষ রত্ন পাওয়ারও তার ইচ্ছা ছিল, যেটি তারই হারিয়ে যাওয়া সেই রত্নটা যেটা ওর মাথায় ছিল। গল্পের পরবর্তী অংশে রুদ্রদেব অসিতকে তার শিষ্য বানিয়ে একদিন সেই অঞ্চলের রাজা সাতকর্ণ রুদ্রদেবের পরিচয় হয় এবং তারপরে রাজা সাতকর্ণ রুদ্রদেব এবং অসিতকে দেখে একদম মন্ত্রমুগ্ধের মতো হয়ে গেল। আমি এই পর্যন্ত তোমাদেরকে অসিত এবং রুদ্রদেবের সারাংশটা বললাম। এই গল্পের মধ্যে আরো বহু চরিত্র রয়েছে, যেমন রাজা সাতকর্ণ, মন্ত্রী গিরিধারী, সম্রাট নাহাপানা। এতগুলো চরিত্রের বিষয়ে বলতে গেলে না এই ভিডিওটা প্রচুর লম্বা হয়ে যায়, তাই আমি দুটো প্রধান চরিত্রের কথা তোমাদেরকে বলে দিলাম। এবার আসি আমার এই বইয়ে ভালো লাগে এবং খারাপ লাগার দিক। যদি ভালো লাগার কথা বলি, প্রথমে বলে দিই এই বইটা যদি তোমরা হাতে উঠো, তোমরা বইটাকে পড়বে না, 50 পৃষ্ঠার পরে তোমাদেরকে এই বইটাই পড়িয়ে নেবে। এতটাই সুন্দর এর বই। এর পাতায় পাতায় প্রতিটা পৃষ্ঠায় থ্রিলার ছড়িয়ে রয়েছে। এতটা সুন্দরভাবে থ্রিলার এলিমেন্ট বইটার মধ্যে রাখা হয়েছে যে তোমরা নিজেরা খুবই সন্তুষ্ট সহকারে বই পড়বে। যদিও আমি বলবো বইটা ঠিক থ্রিলার ধরবে না, বইটা একটা ইতিহাস নির্ভর গল্প। এছাড়াও বইয়ের মধ্যে অনেক কিছু বিবরণ দেওয়া আছে, যুদ্ধশাস্ত্র, রাজনীতি, আরো অনেক কিছু বিবরণ দেওয়া হয়েছে, যেটা তোমার প্রাচীনকালে রাজধানী যখন রাজত্ব ছিল তারা যে ধর্ম, বিভিন্ন রাজনীতি এসব নিয়ে চলতো না, সেসব ইতিহাসগুলো খুব সুন্দরভাবে বইয়ের মধ্যে তুলে ধরা হয়েছে। তবে ইতিহাস এমন ভাবে তুলে ধরা হয়নি যাতে তোমার মনে হবে যে কোনো বর্ণনা বিবৃতিমূলক যেটা পড়তে তোমার বোর হবে। ইতিহাসগুলো এমন ভাবে তুলে ধরা হয়েছে যেন মনে হবে গল্পেরই পাঠ। আমি আবারও বলছি, এটি ইতিহাস নির্ভর গল্প হওয়া সত্ত্বেও এর মধ্যে যে ইতিহাস ব্যবহার করা হয়েছে সেটা দিবাকর দাস কিছুটা নিজের ইচ্ছা মতো লিখেছে। সো তোমরা এমন ভাবে ধরে নিও না যে এই বইয়ের মধ্যে যেসব ইতিহাস বলা হয়েছে সেটা পুরোপুরি সত্য। বইয়ের মধ্যে মহাভারত আমলে যেসব চক্রবর্তীর আমরা নাম জেনে রেখেছি, যেমন গরুড় চক্র, চরকি চক্র, এরকম আরো অনেক ধরনের চক্রগুলোর বর্ণনা যেটা শুনে এসেছে, মহাভারতের বইয়ের মধ্যে অতটা ডিটেল সহকারে বলা নাই যে চক্রটা গঠন হয় কি করে, চক্রের মধ্যে কোথায় কোন সৈন্য সজ্জিত থাকে, কোন চক্রের কি প্রতিরোধ আছে, কোন চক্রকে কিভাবে আক্রমণ করতে হয়, সর্পচক্রকে গরুড় চক্র কাটে। কিন্তু এই বইয়ের মধ্যে না সেই সব চক্রগুলো বিবরণ তুলে ধরেছে এবং বিবরণগুলো এমন ভাবে তুলে ধরেছে যেন তোমার মনে হবে এটা গল্পেরই একটা অলংকার, গল্পের থেকে আলাদা কিছু নয় বা তোমরা কিছু বিবৃতি পড়ছো এরকম ধরনের কিছু নয়। বইটা যে ডাউন সাইডের কথা আমাকে বলতে হয়, তো এর সব থেকে বেশি ডাউন সাইড এর প্রাইসটা। এই 600 পৃষ্ঠার বই এটা যখন বেরিয়েছিল, আমার হাতে যে বইটা রয়েছে এর গায়ের মূল্যে লেখা আছে 1000 টাকা। এই বইয়ের দামটা অবশ্যই চেঞ্জ হতে থাকে। আমার কারেন্ট যে প্রাইসটা আছে এই বইটা সেটা তোমাদের ডিসক্রিপশন লিখে দেবো। তবে 1000 টাকা দিয়ে কোনো যে বই কিনতে চাও আর তাতে যে 600 পৃষ্ঠা হয়, এই বইটা সময়ও যেরকম তোমাদের ইনভেস্ট করতে হবে সেরকম পয়সার দিক থেকে ইনভেস্ট করতে হবে। তবে তোমাদের এই সময় আর পয়সা দুটোই যদি এই বইয়ের পিছনে ইনভেস্ট করতে চাও, আমি তোমাদেরকে বলবো এটি
এটি তোমাদের পয়সা উসুল করবে। এই বইটা একবার পড়ার পরে মনে হয় আরো কিছু জিনিস করতে মনে হচ্ছে যে আরেকবার পড়লে পরে ভালো হতো, আরেকটু দেখি ঘুরিয়ে গেছি, তো তোমাদের মনে হবে আবার পড়ি আবার পড়ি। মানে এই বইটা এতটাই সুন্দর করে লেখা রয়েছে, প্রতিটা ছোট গল্প, প্রতিটা চরিত্র, প্রতিটা সৈন্য, প্রতিটা আরো যা যা গুরুত্বপূর্ণ জিনিসপত্র রয়েছে সবকিছুরই একটা সুন্দর বিবরণ বা যেটুকু প্রয়োজন সেইটুকুরই বিবরণ দেওয়া হয়েছে। কোনো কিছু অতিরিক্ত নেই বা কোনো কিছু কমতিও নেই। এই বইটা পড়লে পরে তোমাদের কাছে যথেষ্ট আত্মসন্তুষ্টিমূলক অনুভূতি হবে, মনে হবে যে কোনো একটা ভালো বই দীর্ঘদিন বাদে পড়া। আমার কাছেও হুবহু সেম অনুভূতিটাই হয়েছে। অবশ্যই 1000 টাকা বা 800 টাকা দিয়ে বই কেনার আগে দুইবার ভাবনা সবারই মাথায় আসে। যেখানে 1000 বা 800 টাকা দিয়ে 4-5টা বই কিনতে পারতো, সেখানে একটা বই কত টাকা দিয়ে কিনতে পারছে। তবে আমি বলবো সেই ভাবনাটা যদি তোমার থেকে থাকে, তারপরেও বলবো এই বইটা কেনার মতো। যারা থ্রিলার পড়তে ভালোবাসো তাদের জন্য কিছু পেয়ে যাবে এখানে, যারা হিস্টোরিক্যাল ফিকশন পড়তে ভালোবাসো তাদের জন্য কিছু পেয়ে যাবে, যারা মহাভারত বা সেই ধারণার বই পড়তে ভালোবাসো তাদের জন্য এই বইয়ের মধ্যে কিছু রাখে। মোট কথা একটি বিশাল বড় পাঠক গরিষ্ঠতা এই বইটাকে পছন্দ করবে বলে আমার মনে হয়। এই বইয়ের মধ্যে একটি বিদেশি কাহিনীও দেখানো হয়েছে, যেখানে রোমে স্পার্টান নামক একটি বিখ্যাত যোদ্ধাদের বর্ণনাও এই বইয়ের মধ্যে করা রয়েছে। তো তোমরা বুঝতে পারছো শুধু দেশীয়ই নয়, বিদেশীয় যুদ্ধশাস্ত্র এর মধ্যে বলা হয়েছে। আজ তবে এই পর্যন্ত। কমেন্ট করে জানিও তোমাদের এই ভিডিওটা কেমন, আর অবশ্যই বলতে ভুলবে না যে তোমাদের আরো কি কি বইয়ের বিষয়ে রিভিউ পেতে। তোমাদের কমেন্ট থেকে আমি আইডিয়া নেব এবং সেই বইগুলো কিনে এবং পড়ে দেখবো এবং সেটা রিভিউ তোমাদের সাথে শেয়ার করবো। আবার আসবো তোমাদের সাথে নতুন কোনো বইয়ের সাথে।